আণবিক ভর বা আণবিক ওজন, মলিকুলার মাস বা মলিকুলার ওয়েট। এই যে চারটে জিনিসের একই মানে। আগে যেমন পারমাণবিক ভরে কি বলেছিলাম, একটা পরমাণুর ভর একটা কার্বন পরমাণুর 12/1 তুলনায় যত গুণ ভারী সেইটা। আণবিক ভরেও ঠিক একই রকমের ডেফিনেশন। কোনো একটা অণুর ভর একটা কার্বন পরমাণুর 12/1 তুলনায় যত গুণ ভারী, বা অক্সিজেনের একটা পরমাণুর 16/1 তুলনায় যত গুণ ভারী, বা হাইড্রোজেনের একটা পরমাণুর তুলনায় যত গুণ ভারী, সেটাই হলো আণবিক ভর। যেমন কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হলো 44। এর মানে হলো যে কার্বন ডাইঅক্সাইডের একটা অণু একটা কার্বন পরমাণুর 12/1 তুলনায় 44 গুণ ভারী। অথবা যদি অক্সিজেন স্কেলের সাপেক্ষে বলি, তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের একটা অণুর ভর একটা অক্সিজেন পরমাণুর 16/1 তুলনায় 44 গুণ ভারী। তো এটাই হলো এর আণবিক ভর। এবার এইটাকে যদি আমি গ্রামে লিখে দিই 44 গ্রাম, তাহলে হয়ে যায় গ্রাম আণবিক ভর বা গ্রাম আণবিক ওজন বা গ্রাম মলিকুলার মাস বা গ্রাম মলিকুলার ওয়েট। এই ভ্যালুটাকে শুধু আমি গ্রামে বলে দেবো, তাহলেই হয়ে যাবে হচ্ছে গ্রাম আণবিক ভর। এবার এই আণবিক ভরটা পারমাণবিক ভর থেকে ক্যালকুলেট করা যায়। যেমন আমি যদি বলি ওজন অনুর সংকেত হলো O3। এই ওজন অনুর আমার আণবিক ভর বার করতে হবে। তাহলে ওজনের ভেতর অক্সিজেন পরমাণু আছে কটা? 3টে। তাহলে অক্সিজেনের একটা পরমাণুর পারমাণবিক ভর কত? একটা পরমাণুর পারমাণবিক ভর হলো 16। তাহলে অক্সিজেন পরমাণু আছে কটা? 3টে। তাহলে 16 × 3। তাহলে টোটাল ওজন যে অণু, সেই ওজন অণুর আণবিক ভর কত? 48। ঠিক একইভাবে যদি আমি বলি ক্লোরিন অণুর আণবিক ভর কত? ক্লোরিনের একটা পরমাণুর পারমাণবিক ভর কত? 35.5। তাহলে দুটো পরমাণু রয়েছে, তাহলে ইনটু 2, তাহলে কত? 70। এটাকেই যদি আমি গ্রাম আণবিক ভর বলি, তাহলে 70 গ্রাম। ঠিক একইভাবে যদি আমি বলি ফসফরাস পরমাণু, তাহলে ফসফরাসে কত? P4। ফসফরাসের একটা পরমাণুর পারমাণবিক ভর কত? 31। ফসফরাসের 31 পরমাণু কটা আছে? 4টে। তাহলে 31 × 4, তার মানে কত হবে? 124। তাহলে ফসফরাসের আণবিক ভর কত? 124। আর ফসফরাসের পারমাণবিক ভর কত? 31। তাহলে এই হলো আণবিক ভর। এবার অণু বা মলিকিউল আমাদের বিভিন্ন ভাবে তৈরি হতে পারে। একই ধরনের পরমাণু নিয়ে যে সমস্ত অণু তৈরি হয় বা মলিকিউল তৈরি হয়, তাদেরকে 4 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি? যেমন আমি যদি বলি আর্গন অণু, তাহলে আর্গনের নিচে 2, 3, 4 এরকম কিছু হয় না। আর্গন পরমাণুটা আর্গন অণু হিসেবেই থাকে, ঠিক আছে। তারপর হলো আমি যদি বলি সালফার, তাহলে সালফার যে অণু, সেটা দুটো সালফার পরমাণু নিয়ে তৈরি হয়। আবার যদি বলি অক্সিজেন অণু O3, মানে ওজন যে অণু, ওজন গ্যাসের যে অণু, সেটা O3, মানে 3টে অক্সিজেন নিয়ে তৈরি হয়। যদি বলে ফসফরাস P4, S2 বা N2 এরকম। তাহলে আমি দেখলাম যে একটা টাইপের অণু রয়েছে যার ভেতরে একটাই পরমাণু রয়েছে, মানে একটা টাইপেরই পরমাণু রয়েছে। আর একটা টাইপের অণু দেখলাম যার ভেতরে একটা টাইপেরই পরমাণু রয়েছে কিন্তু দুটো পরমাণু দিয়ে তৈরি। আবার এইটা এক ধরনের অণু যেটা একই টাইপের পরমাণু কিন্তু 3টে পরমাণু দিয়ে তৈরি। আর এখানে রয়েছে 4টে পরমাণু দিয়ে তৈরি। এখানে আমি যে অণুগুলো লিখলাম, এই প্রত্যেকটাই কি একই টাইপের পরমাণু দিয়ে তৈরি। এই পরমাণুর সাথে যে অন্য ধরনের পরমাণু মিশে এসেছে সেটা কিন্তু না, একই ধরনের পরমাণু দিয়ে তৈরি যে সমস্ত অণু, সেই সমস্ত অণুগুলোকে 4টে ভাগে ভাগ করা যায়। যদি একটাই পরমাণু থাকে তাহলে সেটাকে বলে মোনো অ্যাটমিক মলিকিউল। যদি দুটো পরমাণু দিয়ে তৈরি হয় তাহলে তাকে বলে ডাই অ্যাটমিক মলিকিউল। যদি 3টে পরমাণু দিয়ে তৈরি হয় তাহলে ট্রাই অ্যাটমিক মলিকিউল। যদি 3টের বেশি, 4টে বা 5টা বা 6টা দিয়ে তৈরি হয় তাহলে সেটাকে বলে পলি অ্যাটমিক মলিকিউল। তাহলে মলিকিউল বা এই অণু কত রকমের? 4 রকমের। একই টাইপের পরমাণু দিয়ে যে সমস্ত অণু তৈরি হয় সেগুলো 4 রকমের: মোনো অ্যাটমিক, ডাই অ্যাটমিক, ট্রাই অ্যাটমিক আর পলি অ্যাটমিক। একটাই পরমাণু দিয়ে তৈরি হলে মোনো অ্যাটমিক, দুটো পরমাণু দিয়ে তৈরি হলে সেটা ডাই অ্যাটমিক, যেমন সালফার, নাইট্রোজেন। যদি 3টে একই রকমের পরমাণু দিয়ে তৈরি হয় তাহলে সেটাকে বলে ট্রাই অ্যাটমিক মলিকিউল বা ট্রাই অ্যাটমিক অণু, যেমন ওজন। আর পলি অ্যাটমিক, মানে 3টের বেশি দিয়ে তৈরি হলে সেটাকে বলে পলি অ্যাটমিক মলিকিউল, যেমন ফসফরাস। তাহলে এইগুলোর ভরকে বলা হয় কি? আণবিক ভর। এবার এর পাশাপাশি আরো যে সমস্ত অণু তৈরি হয়, যেমন এই যে হাইড্রোজেন H2O, কার্বন ডাইঅক্সাইড CO2, এখানে একটার বেশি পরমাণু দিয়ে তৈরি হয়েছে কিন্তু
এখানে দুই ধরনের বা দুইয়ের বেশি মানে বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে তৈরি হয়েছে। তাহলে বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে যে সমস্ত অণু তৈরি হয় সেই অণুর যে ভর তাকে আর আণবিক ভর না বলে সেগুলোকে বলি ফর্মুলা মাস বা ফর্মুলা ওয়েট। বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে যে সমস্ত অণু তৈরি হয় সেই অণুর ভরগুলোকে আর আণবিক ভর বা আণবিক ওজন না বলে কি বলি ফর্মুলা মাস বা ফর্মুলা ওয়েট। ফর্মুলা মাস বা ফর্মুলা ওয়েট। বিভিন্ন ধরনের পরমাণু থাকলে তার ভরকে বলে ফর্মুলা মাস, আর একই ধরনের পরমাণু থাকলে সেগুলোকে বলে আণবিক ভর বা মলিকুলার মাস। তাহলে ফর্মুলা মাস কার জন্য হবে? বিভিন্ন টাইপের পরমাণু দিয়ে যে সমস্ত অণু তৈরি হয়। যেমন আমি যদি বলি চুন CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, এর ভেতরে কি কি আছে? এর ভেতরে ক্যালসিয়াম পরমাণু আছে, কার্বন পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে। এই তিন ধরনের পরমাণু দিয়ে একটা অণু তৈরি হয়েছে। তাহলে এর যে ভর সেটাকে আণবিক ভরও বলতে পারি, ফর্মুলা মাসও বলতে পারি। তাহলে ওর ফর্মুলা মাস কি হবে? এখানে ক্যালসিয়াম রয়েছে, ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? ক্যালসিয়ামের পারমাণবিক ভর হলো 40। ক্যালসিয়ামের পারমাণবিক ভর হলো 40, কার্বনের পারমাণবিক ভর হলো 12, আর অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। ক্যালসিয়াম কটা আছে? একটা, তাহলে 40। কার্বন কটা আছে? একটা, তাহলে 12, যোগ অক্সিজেন কটা আছে? তিনটে, তাহলে 16 গুণ 3। তাহলে এইগুলো যোগ করলে টোটাল কত হবে? টোটাল হবে হলো 100। তাহলে CaCO3 এর ফর্মুলা মাস কত? 100। এটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে গ্রাম ফর্মুলা মাস হয়ে যাবে। CaCO3 এর ফর্মুলা মাস কত? 100। একইভাবে আমি অন্যান্য বিভিন্ন অণুর ক্ষেত্রে বার করতে পারি, যেমন NH3। তাহলে এখানে কি আছে? এখানে একটা নাইট্রোজেন আছে আর তিনটে হাইড্রোজেন আছে। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14, প্লাস হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। তাহলে 1 কটা আছে? তিনটে, তাহলে 1 গুণ 3, তাহলে কত হবে? 14 প্লাস 3 মানে 17। তাহলে NH3 এর ফর্মুলা মাস কত? 17। এবার যেমন আগে বললাম যে এই ফর্মুলা মাস মানে কি দুই ধরনের পরমাণু, দুই ধরনের পরমাণু বা দুইয়ের বেশি ধরনের পরমাণু যুক্ত হয়ে যে অণু তৈরি হয় সেক্ষেত্রে আমরা বলি ফর্মুলা মাস। অ্যাকচুয়ালি এইভাবে না, ফর্মুলা মাস শুধু সেই সমস্ত যৌগ বা সেই সমস্ত অণুর ক্ষেত্রেই বলা হয় যেগুলো তড়িৎ বিশ্লেষণ করে তৈরি হয় বা তড়িৎযোজী যৌগ বা তড়িৎযোজী অণু যে সমস্ত আছে সেইগুলোর ক্ষেত্রে আমরা বলি ফর্মুলা মাস। এবার তড়িৎযোজী কি, সমযোজী কি, সেটা এরপরে যখন আমরা পরমাণু থেকে কিভাবে অণু তৈরি হয় সেটা ডিসকাস করব, তখন ভালো বুঝতে পারবো। এখন আমাদের আপাতত জানতে হবে কি সমযোজী যৌগ বা সমযোজী অণু যদি তৈরি হয় সেক্ষেত্রে তার ভরকে বলি আণবিক ভর, আর যদি তড়িৎযোজী যৌগ বা তড়িৎযোজী অণু তৈরি হয় সেক্ষেত্রে তার ভরকে বলি ফর্মুলা মাস বা সাংকেতিক ভর। এখন আপাতত যে কোনো ধরনের অঙ্কের জন্য আমরা যে কোনো অণুর ভরকে আমরা আণবিক ভরও বলতে পারি আর ফর্মুলা মাস বা সাংকেতিক ভরও বলতে পারি। যখন আমরা তড়িৎযোজী যৌগ বা সমযোজী যৌগ করব তখন সেটা আরো ভালো করে স্পেসিফাই করে দেবো। এবারে যেমন আগে একটা গ্রাম পারমাণবিক ভর দিয়ে একটা অঙ্ক করেছিলাম, ঠিক সেই রকম এখানে যদি আমি গ্রাম আণবিক ভর দিয়ে একটা অঙ্ক করি, 110 গ্রাম কার্বন ডাই অক্সাইডে গ্রাম অণুর সংখ্যা কত? বলেছে 110 গ্রাম কার্বন ডাই অক্সাইডে গ্রাম অণুর সংখ্যা কত? গ্রাম অণুর সংখ্যা মানে হচ্ছে গ্রাম কার্বন ডাই অক্সাইড অণুর সংখ্যা কত। এবার আমার এক্ষেত্রে কি করতে হবে? কার্বন ডাই অক্সাইডের আমাদের আণবিক ভর বার করতে হবে। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাই অক্সাইডের ভেতর কি কি আছে? একটা কার্বন আর দুটো অক্সিজেন। একটা কার্বনের ভর কত? একটা কার্বনের ভর হলো 12, মানে পারমাণবিক ভর 12, আর অক্সিজেনের একটা পারমাণবিক ভর কত? অক্সিজেনের একটা পারমাণবিক ভর হলো 16। তাহলে এরকম অক্সিজেন কটা আছে? দুটো, তাহলে 12 প্লাস 16 গুণ 2, তাহলে কত হয়? তাহলে হয় হলো 44। তাহলে কার্বন ডাই অক্সাইডের একটা অণুর ভর কত? মানে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? 44। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানেই হলো 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানেই হলো 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড। এবার এখানে টোটাল আমাদের কার্বন ডাই অক্সাইড আছে কত? 110 গ্রাম। তাহলে 110 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানেই হলো 1/44 ইন্টু 110 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড। এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 2.5 গ্রাম। তাহলে 110 গ্রাম কার্বন ডাই অক্সাইডে 2.5 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড রয়েছে। তো এই হলো পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন, আণবিক ভর, আণবিক ওজন, এই সমস্ত বিভিন্ন জিনিস। এরপরে রয়েছে অ্যাভোগাড্রো সংখ্যা, মোল, মোলার আয়তন, মোলার ভর, এই সমস্ত জিনিস। তো সেগুলো আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো।
ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের ক্লাসে।